আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে। দর্শক, দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বলা চলে। 1971, 1952, 1969 আমরা যেই উল্লেখযোগ্য ঘটনাগুলো, যেই জনগণের যে আন্দোলন বা জনগণের যে ঝাঁপিয়ে পড়া দেশ রক্ষায়, তেমনই একটি পর্যায়ে আমরা দেখছি 2024-এর জুলাই থেকে শুরু হয়েছে, জুলাইয়ের মাঝামাঝি থেকে, এবং এটি চলছে অব্যাহতভাবে। এখন বলা চলে এটি অনেকটা পরিণতির দিকে যাচ্ছে। আজকেও আহ, ঢাকার ঢাকা শহর সহ পুরো দেশ জুড়েই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে। তাদের দাবি একটাই, শেখ হাসিনার পদত্যাগ। এই স্বৈরাচারের হাত থেকে সবাই মুক্তি চায়। ছাত্র হত্যার প্রতিবাদে এই আন্দোলন চলছে। এই মুহূর্তে কোটা সংস্কার পরিণত হয়েছে এক দফা দাবিতে শেখ হাসিনার পদত্যাগ। তো বিভিন্ন কথা আসছে যে এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকার জন্য কি কি পদ্ধতি অবলম্বন করতে পারেন, কি কি কৌশলে যেতে পারেন, বা ছাত্রদের যে দাবি একটি অন্তর্বর্তীকালীন বা একটি জাতীয় সরকার বা একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা দিয়ে সবকিছু বিচার শুরু করা, আহ এই যে বিষয়গুলো একটু জটিল বিষয়, এই বিষয়গুলো আসলে কিভাবে সম্ভব হবে বা শেখ হাসিনার কি কি কৌশল এখনো তার হাতে আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আরেকজন অতিথি আছেন, আইন বিষয়ক সিনিয়র সাংবাদিক, যিনি দীর্ঘদিন আইন বিষয় নিয়ে কাজ করতে করতে অনেক অভিজ্ঞতা রাখেন আমাদের আইন এবং সংবিধান এবং এই ধারাগুলো সম্পর্কে, জনাব সালেউদ্দিন। সালেহ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক সারোয়ার, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মজলুম আইনজীবী আমাদের অতি শ্রদ্ধেয় মহসিন ভাইকে। জি, তো আমি যেটি প্রথমে বলছিলাম যে এই শেখ হাসিনার আসলে অনেকে দেখছেন যে শেখ হাসিনা আসলে তার হাতে আর কোনো ওয়ে নাই পদত্যাগ করা ছাড়া বা ক্ষমতা ছেড়ে দেওয়া ছাড়া। তো এখন শেখ হাসিনা কি কি কৌশল নিতে পারেন ক্ষমতায় টিকে থাকার জন্য, এটি একটা প্রশ্ন। আর আরেকটি প্রশ্ন হচ্ছে ছাত্রদের যে দাবি, আমরা কিভাবে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার তো বাতিল করা হয়েছে সংবিধান থেকে, তো এখন আমরা কিভাবে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী বা জাতীয় সরকারে যেতে পারি, এই দুটি প্রশ্নই আপনাদের কাছে, দুজনের কাছেই। প্রথমে আমরা শুরু করতে চাই অ্যাডভোকেট মহসিন রশিদ, আপনাকে দিয়ে। এর আগে যেটা হয়েছিল, এরশাদ সাহেবের সময় যে আন্দোলনটি হয়েছিল, সেখানে পলিটিক্যাল পার্টিসদের মধ্যে একটি সমঝোতা হয়েছিল। ওই সমঝোতা হিসাবে আমাদের চিফ জাস্টিস তখন যিনি ছিলেন শাহাবুদ্দিন সাহেব, ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের চিফ করা হয়েছিল, চিফ অ্যাডভাইজার বলেন বা প্রেসিডেন্ট, অ্যাক্টিং প্রেসিডেন্ট করা হয়েছিল। এখন প্রশ্নটি হচ্ছে যে আমাদের সংবিধানে এমন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে, প্রধানমন্ত্রী পার্লামেন্টের মেজরিটি উনার সাপোর্ট থাকে তাহলে উনি হতে পারেন, এবং প্রেসিডেন্ট তো উনার কোনো ক্ষমতাই নাই। সো প্রেসিডেন্ট যদি হলো যে ভারসাম্য যদি না থাকে সংবিধানে বা জিনিসে, তখন এই প্রবলেমটা হয়। এখন তো একটা রেভলিউশন চলছে, এই রেভলিউশনের মধ্যে দিয়ে একটি সরকার গঠন করতে হবে। এখন এই সরকার গঠনের জন্য কি হতে পারে, আমি যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কোনো পলিটিশিয়ান যদি সরকারটা হেড করে তাহলে সবচেয়ে ভালো হয়, সে গিয়ে আর পলিটিক্স করবে না। এরকম যদি কোনো পলিটিশিয়ান থাকেন, ওনাকে এটা দেওয়া যেতে পারে। অনেকেই বলছেন যে এইটা আর্মির, ধরেন ওই ভুইয়া সাহেবের নাম বলছে, ইকবাল করিম ভুইয়ার নাম ও অনেকেই বলছেন। কিন্তু ওইখানে আমার ব্যক্তিগত একটা সাংবিধানিক অবজেকশন আছে, বিকজ 2014-তে উনি হাসিনাকে এই যে 152, 154 যেগুলি ছিল এগুলি দান ছিল, কাজে উনার প্রতি আমার বা আমার মনে হয় আমাদের মতন যারা আছেন বা যারা করেন ওরা বোধহয় ওনাকে মানবেন না। এক প্রশ্ন দাঁড়াচ্ছে যে এই রিভলিউশনারি গভর্নমেন্টটা কে হেড করবে। আমরা সবসময় দেখি যে বিচার বিভাগের দিকে লোকজন যায়। আমার মনে হয়
এই মুহূর্তে বিচার বিভাগের যে পরিস্থিতি আছে, এইখানে ইট ইজ এ টোটালি পলিটিসাইজড বিচার বিভাগ। আই হোপ আমাকে কন্টেম্প্ট না করে এটা বলার জন্য, বাট তারপরে আমাকে বলতে হবে, আমাকে সত্যবাদী হতে হবে, আমাকে জনগণ এবং দেশের জন্য এই কথাটি বলতে হবে যে আমাদের বিচার বিভাগ ইজ টোটালি পলিটিসাইজড। এখন এই পলিটিসাইজড বিচার বিভাগ যদি থাকে, তাহলে এই নন পলিটিক্যাল কাকে আমরা পেতে পারি? আমি যদি কোনো নাম নেই, তাহলে হয়তো যদি ওনার সম্বন্ধে কেউ চিনছেন, তাহলে ওইটা ড্রপ হয়ে যাবে। এই জন্য আমি কারোর নাম দিচ্ছি না। এইটা আমাদেরকে সবাইকে বসে ওদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এই গেল এক। হতে পারে দ্যাট আর্মি নিজে উনাকে সরিয়ে দিয়ে, উনাকে পুশ করে, তারপরে একটি আলাপ আলোচনার মাধ্যমে একটি নতুন সরকার গঠনের জন্য একটি পদক্ষেপ নিতে পারে। এইখানে অনেক নামগুলি এসেছে, বাট এইগুলি সব এনজিও বেসড। ওরা নিজেরাই এইটাকে বানায়, বুঝছেন না? এই নিজেরা বানায় এইটা ছেড়ে দেয় ফেসবুকে, এদিকে ওদিকে সোশ্যাল মিডিয়াতে। যদিও যদি এনজিও ওয়ালাদের কাছে যদি দেশ চলে যায়, তাহলে এই দেশে কোনো পরিবর্তন আসতে পারবে না। বিকজ ওদের এই আত্মাটা নাই, যে আত্মাটা দিয়ে তারা, যে হার্ট দিয়ে তারা বড় বড় বোল্ড ডিসিশন দেশ আর জাতির জন্য নিতে পারবে। কাজে এই কারণে যারা পলিটিক্স আর রাজনীতির সাথে যারা জড়িত, ওরাই এই ধরনের নিতে পারবে। এইটা যে কোনো দলের থেকে আসতে পারে, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। অনেকগুলি দল আছে, অনেক ভালো ভালো নেতা আছেন, সেখান থেকে এই যে যারা এখন এই আন্দোলনকে লিড দিচ্ছেন, তাদের সাথে বসে সিভিল, আমাদের এখানে নাই অ্যাকচুয়ালি, সিভিল সোসাইটি তো ইজ ডিভাইডেড। কাজে ওদেরকে বসতে হবে, বসে আমাদের মতন অনেক লোকজনের সাথে আলাপ আলোচনা করে একটি ভালো লোক আমাদেরকে বের করতে হবে, যিনি রাষ্ট্রপতি হবেন। এক। দ্বিতীয়ত, এইটা করতে গেলে বলা হবে যে সংবিধান লঙ্ঘন হচ্ছে। এখন যে সময়টি এসেছে, সংবিধান সাসপেন্ড করে কোনো কাজ করা যাবে না। সংবিধানকে টোটালি অ্যাব্রোগেট করে নতুন সংবিধান লিখতে হবে আমাদেরকে। ইট হ্যাজ টু বি আ ব্যালেন্স সংবিধান, এবং আমাদেরকে ব্যালেন্স করতে হবে বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দি পার্লামেন্ট। এই ব্যালেন্সটা আনতে হবে। এই ব্যালেন্স যদি না আনি, আজকে দেখেন কি অবস্থা। যদি আমার রাষ্ট্রপতি, ইলেক্টেড রাষ্ট্রপতি থাকতো, উনার যদি কিছু ক্ষমতা থাকতো, তাহলে আজকে আমরা জনগণ যারা আছি, আমরা ওনার কাছে দাবি পেশ করতে পারতাম, উনাকে বলতে পারতাম যে স্যার, আপনি দেখেন একটা লোক, তাকে দিয়ে আপনি প্রাইম মিনিস্টার বানাবেন, হু উইল রান দিস গভর্নমেন্ট, কিভাবে হবে? ওই সুযোগ তো নাই। বিকজ উনি নিজেই, আমাদের যিনি রাষ্ট্রপতি আছেন, উনি তো নিজেই বিতর্কিত। ওনাকে তো আপনি ওইভাবে করতে পারবেন না, আর ওনার ক্ষমতাও নাই। সো আপনাকে এখন যদি আপনি, একটা হচ্ছে যদি মার্শাল ল লাগান, তাহলে মার্শাল ল দিয়ে আপনি দেশ চালাতে পারবেন। এবং আপনি যদি মার্শাল ল না লাগান, একটা রেভলিউশনারি গভর্নমেন্ট যদি নিয়ে আসেন, তাহলে আপনাকে সংবিধানের বাইরে যেতে হবে। সেটা করতে হলেই আপনাকে সংবিধানটি অ্যাব্রোগেট করতে হবে। সাসপেনশন বইলা কোনো জিনিস নাই। আপনাকে নতুন সংবিধান নিয়ে আসতে হবে। নতুন বিচার ব্যবস্থা কেমন হবে, কারা এই দেশের জজ হতে পারবেন, যেন এই দেশে এইবার আমরা যেন আর ভুল না করি। আমরা কিভাবে ইনসাফকে প্রোটেক্ট করব? জুডিশিয়ারি বলতে, জুডিশিয়ারির কাজ কি? ইনসাফ দেওয়া, জাস্টিস করা। এটা যেন পলিটিসাইজ না হয়, এই জন্য আমাদেরকে অ্যাব্রোগেট করে আবার নতুন করে আমাদেরকে সবকিছু লিখতে হবে। আমাদেরকে হয়তো একটা কোনো প্রভিশনাল কনস্টিটিউশন রেডি করতে হবে, যেটা দিয়ে আমরা আপাতত সরকার, এই রেভলিউশনারি সরকারটি চলবে, বিফোর দে ক্যান কাম আপ উইথ এ প্রপার কনস্টিটিউশন। বিকজ রেভলিউশনে আপনি এবার মার খেতে পারেন না, আমরা আগেও মার খেয়েছি। যদি এরশাদ সাহেবের সময় যারা ছিলেন, যারা এই সরকারে গিয়েছেন, তারা যদি একটু মাথা ঠিক করে কাজ করতেন, তাহলে এই 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 কনস্টিটিউশনটাকে ব্যালেন্স করে সুন্দর করে অ্যামেন্ডমেন্ট করতে পারতেন। সিমিলারলি আমাদেরকে এখন এই বিচার মানুষের দরজায় নিয়ে যেতে হবে।
এই কনস্টিটিউশনে এমন কোনো ব্যবস্থা নাই। তো আমাদেরকে এখন অনেক কাজ করতে হবে। আমাদেরকে আমাদেরকে এডুকেশনটা ঠিক করতে হবে। একদম শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমাদের ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশন আছে এইটাকে ঠিক করতে হবে। এবং আমরা যদি রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে পারি তাহলে আপনি দেখবেন যে ইনশাআল্লাহ আমাদেরকে আইএমএফ এর কাছে যেতে হবে না। আমাদের ভাইরা যারা এত কষ্ট করছে বিদেশে, তারা কোটি কোটি ডলার এইখানে দেশে পাঠাবে এবং আমরা আইএমএফ এর টাকা দিয়ে এই দেশটাকে আবার পুনর্গঠন করতে পারবো, ঠিক করে আবার নিয়ে আসতে পারবো। আমাদেরকে ব্যাংকিং সেক্টর ঠিক করতে হবে। স্যার, আমি আবারও আসছি আপনার কাছে। জনাব সালেউদ্দিন, আপনি অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেবের কথা শুনলেন তো, কি ভাবছেন আপনি শেখ হাসিনা এই মুহূর্তে কি কৌশলে টিকে থাকার চেষ্টা করতে পারে, বা মহসিন রশিদ সাহেব যেভাবে বললেন যে একটি সংবিধানকে আসলে বাতিল করে দিয়ে একটি নতুন সংবিধান রচনা করতে হবে বা একটি অস্থায়ী সংবিধানের মাধ্যমে যেতে হবে, সেই কাজটি কে করবে? অর্থাৎ হাসিনা যদি এখন পদত্যাগ করে তাহলে কি আমাদের শাহাবুদ্দিন চুপ্পু করবে, বা আমাদের মানে কিভাবে করবে? এইটা একটা জটিলতা আছে কিন্তু এখানে। এই জায়গাটা আপনি কি মনে করেন? ধন্যবাদ কনক। আগামী এইটা বলে নেই যে বাংলাদেশের যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান তার সেটা বিজয়ের দ্বার প্রান্তে আছে। এখন এই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র, এই বাংলাদেশ একটা দুঃখী বাংলাদেশ, স্বাধীনতার পর এই বাংলাদেশ কখনো সঠিক পথে, জনগণের ইচ্ছার পথে, জনগণের স্বাধীনতার পথে পরিচালিত হয় নাই। স্বাধীনতার পর এই পর্যন্ত বাংলাদেশ একটা, আজকে যে ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, এই বাংলাদেশ সেই পথে পরিচালিত হয় নাই। তো আজকে মহসিন ভাই আমি কয়েকটা কথা বলে নিয়ে আমার কথাটা বলে নিই। প্রথম হচ্ছে, যখন কোনো অভ্যুত্থান হয় সেই অভ্যুত্থানের পরে আর সংবিধান থাকে না। এটা পৃথিবীর ইতিহাস। অভ্যুত্থান যারা ঘটায়, আর এবারের অভ্যুত্থানটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান। ফলে জনগণ, আমাদের সংবিধান এবং আমাদের রাষ্ট্রের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, মানে জনগণের দেশ। ফলে জনগণ তার সংবিধান তার মতো গঠন করবে। তো সালেম, বাংলাদেশে বোধহয় নেট বন্ধ করে দিয়েছে আবারও, মোবাইল নেটওয়ার্ক, যার ফলে অ্যাডভোকেট মহসিন সম্ভবত আমাদের সঙ্গে কানেক্ট হতে পারছেন না, যেটি আমি এইমাত্র দেখলাম যে নেট বন্ধ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটি আমি গভীর ষড়যন্ত্র আছে, বেশ কয়েকটি ষড়যন্ত্র চলতেছে। একটি গণহত্যা চালানোর জন্য সারা দেশ থেকে আওয়ামী লীগ, যুবলীগের নেতা কর্মীদেরকে ঢাকায় আনা হয়েছে। এক, দুই ধরনের আরেকটি, আমাকে ভারত থেকে একজন সিনিয়র সাংবাদিক আমাকে ফোন করে বলেছেন যে মোল্লাদের দ্বারা মন্দিরে এবং হিন্দুদের বাড়িতে আক্রমণের একটি পরিকল্পনা করা হয়েছে। আপনি জানেন আজকে মাদ্রাসা ছাত্ররা মাঠে নেমেছে এবং তারা আন্তরিকভাবেই মাঠে নেমেছে, কিন্তু কিছু লোককে টুপি পরিয়ে, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা কিছু লোককে দিয়ে আজকে মন্দির এবং হিন্দুদের বাড়ি ঘরে হামলার একটা পরিকল্পনা সরকার করেছে বলে ভারত থেকে একজন সিনিয়র সাংবাদিক আমাকে সকাল 8টায় আমি তার ফোনে ঘুম থেকে উঠেছি, তো সে আমাকে ফোন করে বলেছে যে এই ধরনের একটি পরিকল্পনা হচ্ছে। তা আমি বাংলাদেশে যারা আন্দোলনে আছেন, বিশেষ করে ইসলামী দলগুলো, তাদের সকলের প্রতি আহ্বান জানাই, আপনারা এই বিষয়টি সতর্ক থাকুন। আরো অনেকগুলো চক্রান্ত এবং ষড়যন্ত্র হবে। কিছুক্ষণ আগে ঢাকা পিজি হাসপাতাল, ওখানে আগুন দেওয়া হয়েছে, আপনি খেয়াল করেন বাংলাদেশ। এবং আপনি এটাও খেয়াল করবেন, আগুন নিবানোর জন্য যে গাড়ি দিয়েছিল ছাত্ররা, সেই গাড়ি যাতে ওখানে যায় সেই রাস্তা করে দিয়েছে। কিন্তু আগুনটা কিভাবে লাগলো আপনি শুনে নেন। ওখানে ছাত্রলীগ, যুবলীগের লোকরা ছিল এবং তাদেরকে ধাওয়া দেওয়ার পরে তারা পিজি হাসপাতালে ঢুকে গিয়ে ওখানে আগুন লাগিয়ে দেয়। এবং খেয়াল করেন তারা কোন জায়গাটা বেছে নিয়েছে যাতে আন্তর্জাতিক মিডিয়ায় নিউজ হয় যে এই হাসপাতালও রেহাই পায় নাই। হ্যাঁ, এবং
একটা মার্শাল ল জারি বা জরুরি অবস্থা জারি করার একটা চক্রান্ত চলছে। কোন চক্রান্তই আর কাজে লাগবে না, আমি আপনাকে বলছি। কেন লাগবে না? বাংলাদেশের সমস্ত লোক, হয়তো 5% দালাল আওয়ামী লীগ, সুবিধাবাদী আওয়ামী লীগ, দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ এবং দেবদাস সেবাদাস আওয়ামী লীগ, এরা ছাড়া বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, বাংলাদেশের সমস্ত মানুষ, বাংলাদেশের শ্রেণী পেশার সমস্ত মানুষ এবং বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ আজকে রাজপথে। ফলে আপনি খেয়াল করবেন, এর আগে কারফিউ দিয়ে সাময়িকভাবে কয়েকদিন ঘরে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। এবং ওইটা তো হয়েছিল ব্লক গ্রেড দিয়ে গণহত্যা চালানোর জন্য, গ্রেপ্তার করার জন্য, এবং গ্রেপ্তার এবং গণহত্যা চালানো হয়েছে। আপনার 300-র উপরে ছাত্র জনতা নিহত হয়েছে, আরো বেশি। এটা তো অলমোস্ট সরকারি হিসাব। আমি 300 বলছি বাংলাদেশের গণমাধ্যমের নানান তথ্য, কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার অনেক তথ্য আছে, 5 শতাধিক হবে। যে শেখ হাসিনা এখন টিকে থাকার জন্য কি কি পদক্ষেপ নিতে পারে? সে একটা হলো, একটা হিন্দুদের বাড়িঘর এবং মন্দিরে হামলা করে ইন্ডিয়াকে ওয়েলকাম জানাইতে পারে, কিন্তু আন্তর্জাতিক বিশ্ব এইখানে আর অন্য কোন দেশের সেনাবাহিনী আসবে এটা আমি মনে করি না আন্তর্জাতিক বিশ্ব এটা অনুমোদন করবে। সে জরুরি অবস্থা জারি করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি 2006 সালে সরকারও জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করছিল। তৎকালীন সেনাবাহিনী কিন্তু রাজি হয় নাই, কোন রাজনৈতিক দলের অধীনে জরুরি অবস্থা দিতে রাজি হয় নাই। জরুরি অবস্থা অবশ্যই দিতে পারেন, কিন্তু সেই জরুরি অবস্থা হবে ছাত্রদের নির্দেশনা এবং জাতীয় ঘোষণাপত্র অনুযায়ী সরকার গঠন করে, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে, জাতীয় সমস্ত যেসব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করে দক্ষ নিরপেক্ষ সৎ লোককে এইসব জায়গায় নিয়োগ দিয়ে, ইলেকশন কমিশনকে দক্ষ সৎ যোগ্য লোককে নিয়োগ দিয়ে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এবং একই সঙ্গে একটা জাতীয় ঘোষণা থাকা, যারাই ক্ষমতায় আসবে এই ঘোষণার দ্বারা দেশকে পরিচালিত করতে হবে। কি ঘোষণা? নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হতে হবে, মানুষের বাক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা থাকতে হবে, এবং পুলিশ যেন যে কোনো মানুষকে 54 ধারায় বা তার ইচ্ছা মতো গ্রেপ্তার করে নিয়ে যেতে না পারে, এবং আদালত যেন যে কোনো নাগরিককে রিমান্ডে দিতে না পারে। এইসব বন্ধ হতে হবে, সমস্ত কালাকানুন বাতিল করতে হবে। বাংলাদেশকে একটা আধুনিক গণতান্ত্রিক উন্নয়নশীল মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমি মনে করি বৈষম্য বিরোধী ছাত্র সমাজ একটা জাতীয় ঘোষণাপত্র জাতির সামনে হাজির করবে। একই সঙ্গে তারা একটা জাতীয় সরকারের প্রস্তাবনা হাজির করবে। আর যারা ষড়যন্ত্র এবং চক্রান্ত করতে চায়, এখানে কয়েকটা পথ আছে। একটা বললাম, সে ইমার্জেন্সি দিতে পারে, মার্শাল ল দিয়ে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে সে একটা চক্রান্তমূলক সরকার গঠন করতে পারে। তার যেসব আত্মীয় স্বজন আছে এবং তার যেসব জেনারেল আছে তাদেরকে দিয়ে একটা মার্শাল ল দিয়ে তাদেরকে রেখে সে আবার ক্ষমতায় ফিরে আসার পায়তারা করতে পারে। কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ আর কোনো পায়তারা মানবে না। তারা তাদের এই আন্দোলনের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের কাঙ্ক্ষিত বিজয়ের দিকে তারা নিবে। এবং আমি মনে করি গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে গণ অভ্যুত্থান যারা ঘটাবে তাদের ঘোষণাপত্র, ওই যে বলে না মার্শালের সময় বিভিন্ন প্রক্লেমেশন জারি হতো, জরুরি অবস্থার সময় বিভিন্ন বিধি মালা জারির মাধ্যমে সরকার পরিচালিত হইতো। জরুরি অবস্থার মধ্যে সংবিধান ছিল না, কিন্তু মার্শালের সময় সংবিধান ছিল না, কিন্তু ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার বিধিমালা জারি করতো, সেই বিধিমালা অনুযায়ী চলতো। এই বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এই বিধিমালা অনুযায়ী দেশ চলাই চলতে হবে। এটাই গণ অভ্যুত্থানের, এবং এটাই পৃথিবীতে বিপ্লবী সরকার এইভাবেই পরিচালিত হয়েছে। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল তখন কিন্তু সংবিধান ছিল না, তো ঘোষণাপত্র দিয়ে চলছে। তারপরে সংবিধান প্রণয়ন হওয়ার পরে সংসদ এবং সংবিধান সেটি অনুমোদন করে নিয়েছে। যারা এই অবৈধ শাসনের ধারক বাহক কল্পী বাহক কেউ থাকতে পারবেন না। 1, 2, এই সরকার অবৈধ, এই রাষ্ট্রপতি অবৈধ, এই সংসদ অবৈধ, এটা জনগণের দ্বারা নির্বাচিত না,
শুধু একটি ঘোষণা ছাত্র সমাজ লিখে দিবে, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ লিখে দিবে, যেহেতু জনগণ এই সংসদ নির্বাচিত করে নাই, যেহেতু জনগণ দ্বারা এই সরকার নির্বাচিত হয় নাই, যেহেতু জনগণ দ্বারা এই রাষ্ট্রপতি নির্বাচিত হয় নাই, ফলে এই তিনটি সরকার, মন্ত্রী পরিষদ, সংসদ এবং রাষ্ট্রপতি সবাইকে বাতিল ঘোষণা করে দেওয়া হলো। এটি একটি ঘোষণা দিবেন, ঘোষণাপত্র, এটি একটি বিধিমালা, এটি পরবর্তীতে সংবিধানের অংশ হবে। অতীতে একটা ক্রান্তিকাল থাকে এবং এই ক্রান্তিকালকে সংবিধান কিভাবে অনুমোদন করে জানেন? একটা বাক্য লেখা থাকে, জনশৃঙ্খলা, জনস্বার্থে এবং জনগণের ইচ্ছায় এই কাজগুলো সংগঠিত হয়েছে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো অতীতে বিভিন্ন সময় একটা ক্রান্তিকাল ছিল, কোনো সরকার ছিল না। আপনি 1975 সালের থেকে আপনার 7ই নভেম্বর পর্যন্ত, 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর, দীর্ঘকাল কিন্তু বাংলাদেশে একটা সরকার এসে গেছে, সরকার ছিল না। এটা সাময়িক হবে, এই সরকার চলে যাবে এই 3 দিন বা 7 দিনের মধ্যে। আপনি জানেন যখন কেয়ারটেকার গভর্নমেন্ট হতো না, তো 15 দিন সময় থাকতো, অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার ছিল তারা থাকতো, 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার হতো। এটা দ্রুত হবে, 3 দিনের মধ্যে হবে, 7 দিনের মধ্যে হবে, কিন্তু সরকার, রাষ্ট্র চলবে। রাষ্ট্রে যেসব কাঠামো আছে, পুলিশ আছে, বিডিআর আছে, আমলাতন্ত্র আছে, এরা এই অন্তর্বর্তীকালীন সরকারটা চালিয়ে নেবে। কিন্তু যখন এটা জাতীয় সরকার হবে, এই জাতীয় সরকার তার প্রতিষ্ঠানগুলো সংস্কার করবে। আপনি দেখবেন যে অতীতে তত্ত্বাবধায়ক সরকার আসার পরে সে প্রশাসনে পুনর্গঠন করছে। তখন এই জাতীয় সরকার বিচার বিভাগে যে দলীয়করণ হয়েছে, বিচার বিভাগে যে অযোগ্য অথর্ব লোকরা ঢুকেছে, এই এবং বিচার বিভাগকে একটা ধ্বংস করে দেওয়া হয়েছে, এইগুলাকে সংস্কার করবে, আমলাতন্ত্রের মধ্যে সংস্কার করবে। আমাদের ডিজিএফআই, এনএসআই, ডিবি, র্যাব, এইসব পুলিশ, এইসব প্রতিষ্ঠানের সংস্কার করবে। ইলেকশন কমিশনের সরকার সংস্কার করবে। করে এই করার জন্য আপনি খেয়াল রাখবেন, এই 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার 2 বছর সময় নিয়েছিল কয়েকটা কাজ করার জন্য। আজকে আপনি ছাত্রদের এই আন্দোলনে আওয়ামী লীগ এবং 14 দলের দোসর ছাড়া বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এই আন্দোলনের সমর্থন দিয়েছে। ফলে এই ছাত্ররা, আপনি এটা ভাববার কোনো কারণ নাই, তারা যখন একটি তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকারের ফর্মুলা দিবে, সকলের সঙ্গে আলোচনা করেই দিবে। এবং আমি তো এটা বলছি, তারা ইতিমধ্যে এই কাজ শুরু করেছেন। তারা শিক্ষাবিদ, গবেষক, আমাদের সুনাগরিক, যারা নাগরিক না সুনাগরিক, যারা দেশপ্রেমিক নাগরিক, যারা জনগণের স্বার্থে কাজ করছেন তাদের সঙ্গে এবং বর্তমানে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে জাতীয় সরকার রূপরেখা দেবেন এবং ওই জাতীয় সরকারে কারা থাকবে তাদের নামও ঘোষণা করবেন। একই সঙ্গে তারা আমাদের প্রতিষ্ঠানগুলো সংস্কারের রূপরেখা উপস্থাপন করবে। জটিল না, কোনো জটিল না ভাই। আপনি বুঝতে পারলে বুঝলে বুঝ, না বুঝলে তেজপাতা যে বলে, এটা হলো এটা। কোনো জটিল না, আমি বলি কোনো জটিল না, কারণ আপনাকে পৃথিবীর ইতিহাস দেখতে হবে। আমি পৃথিবীর ইতিহাস দেখতে হবে। যখন কোন একটা বিপ্লব সংগঠিত হয়েছে, সেই বিপ্লবী দল ছিল একটি বিপ্লবী সরকার। এই আন্দোলন যেহেতু ছাত্রদের দ্বারা আন্দোলন, তারা সরকার পরিচালনা করার মতো অবস্থা তারা এখনো তৈরি হয় নাই, কিন্তু তারা অনেক যোগ্য এবং অনেক প্রজ্ঞাপন। যখন একটা জাতীয় সরকার গঠিত হবে, সমস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার হয়ে যাবে। যেসব দুর্নীতিপরায়ণ, দলীয়বাজ, অযোগ্য, অথর্ব লোকরা বসে আছে, তারা পদত্যাগ করে চলে যাবে। তার জায়গায় সৎ, যোগ্য, দক্ষ, দেশপ্রেমিক, মনে রাখতে হবে এখানে দেশপ্রেমিকটা খুব গুরুত্বপূর্ণ। দেশপ্রেমিক এবং কোন চেতনা? মুক্তিযুদ্ধের ওই চেতনা না, মুক্তিযুদ্ধের আসল যে চেতনা, সাম্য, ন্যায় বিচার, ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ, এর ভিত্তিতে এইটার প্রতি যাদের বিশ্বাস আছে, সেই সব লোকদেরকে দিয়ে এইসব প্রতিষ্ঠানকে ইয়ে করবে। একটা ক্রান্তিকাল যখন যায়, আপনি তখন এই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সরকার নাই, হ্যাঁ, এই মুহূর্তে নাই, রাষ্ট্র কিন্তু একটু অচল। এইখানে বাস চলতেছে না, ট্রেন চলতেছে না, মানুষ চলতেছে না, অচল।
তো ফলে একটা ক্রান্তিকাল যখন যায় তখন সাময়িক একটু সময় একটু ক্রান্তিকালের মধ্যে থাকে, কিন্তু এটা থাকবে না। এবং আপনি যেটা সন্দেহ করেন, বাংলাদেশের সমস্ত রাজনীতি দল এই ছাত্র আন্দোলনের সমর্থন দিয়েছে, এবং আমি এটা বিশ্বাসও করি, এবং তাদের অনেকের সঙ্গে আমার কথাও হয়েছে। তারা যা যা করবে সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত আমাদের এই আন্দোলনের সঙ্গে যুক্ত শিক্ষাবিদ সকলের পরামর্শ নিয়ে করবে। এবং ইতিমধ্যে একটি মোর্চা গঠিত হচ্ছে, এই আজকালের মধ্যে একটা মোর্চা গঠিত হবে এই আন্দোলনে সকল মত পথের লোককে ঐক্য করার জন্য। ফলে এই যে আন্দোলনে যারা থাকবে এরা হচ্ছে বাংলাদেশ, আর আন্দোলনের ওই প্রান্তে যারা থাকবে পরাজিত, তারা হবে বাংলাদেশের পরাজিত রাজাকার, হ্যাঁ, আল বদর আলসাম যা বলেন, তাদেরকে সেই ধারায় অভিহিত করা হবে, হ্যাঁ, তাদেরকে গাদ্দার হিসাবে চিহ্নিত করা হবে, গাদ্দার। ফলে এই গাদ্দারদের ফলে এই সকলে মতেই আপনি অতি দ্রুত আপনি খেয়াল করবেন 90 সালে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান কে হবে এটা ঠিক করতে কয়েকদিন চলে গেছিল। ছাত্ররা এসে হস্তক্ষেপ করছে, ঝাড়ু নিয়ে দাঁড়াইছিল কমিউনিস্ট পার্টির অফিসে, যেখানে 22 দলের নেতারা বসেছিলেন, ওই জায়গায় ঝাড়ু নিয়ে দাঁড়াইছিল, আজকের মধ্যে নাম না ঠিক করলে ঝাড়ু পিটা করা। ফলে এটা ক্রান্তিকাল সবসময় থাকে, আপনি এটা দুশ্চিন্তা করার কোনো কারণে অতি দ্রুত সময়ের মধ্যে একটা জাতীয় সরকারের রূপরেখা দেওয়া হবে, এবং এই যারা সেনাবাহিনী আছেন তারা এই জাতীয় সরকারকে সমর্থন দিবেন, আমলারা সমর্থন দিবেন, এবং বঙ্গভবনে একটা শপথ গ্রহণের আয়োজন করবেন, এবং এদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি নিয়োগ করবেন। হ্যাঁ, একজন রাষ্ট্রপতি নিয়োগ হবে, আর এই রাষ্ট্রপতির অধীনে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হইতে পারে, একজন রাষ্ট্রপতির অধীনে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হইতে পারে, অথবা রাষ্ট্রপতিও থাকবে না, একজন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের নাম হইতে পারে, হ্যাঁ, জাতীয় গণঅভ্যুত্থানের সরকার। এই গণঅভ্যুত্থানের সরকার যা যা কর্ম করবে, পরবর্তীতে যখন একটা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, ওই সংসদ ওই সমস্ত কর্মের সাংবিধানিক বৈধতা। জি, তো আশা করি এবং দেখা যায় আরেকটা মনে রাখবেন, যেটা মহসিন ভাই বলে গেছে, এই সংবিধানকে বাতিল করতে হবে, নতুন করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় এবং ওই রকম একটি বাংলাদেশ রূপায়ণ করতে হবে যে হিন্দু, মুসলমান, বুদ্ধ, খ্রিস্টান মিলিয়ে চলতে পারে, যেখানে ধর্ম করার স্বাধীনতা থাকবে, এবং ধর্মের বিরুদ্ধে যেন কেউ অতিরিক্ত বাড়াবাড়ি না করে, হ্যাঁ, তারও গাইডলাইন থাকবে। জি, তো সালে ভাই, হোপ ফর দ্য বেস্ট। এখন দেখা যাক কি দাঁড়ায়। আশা করি আমরা একটি চূড়ান্ত পরিণতির কাছাকাছি আছি, এবং আমাদের জনতার বিজয় সুনিশ্চিত। জনাব সালেউদ্দিন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবার কথা বলবো, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করি, দেখা যাক কি হয়। জনাব সালেউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।